স্বাগত আজকে বাংলাদেশে। আপনাদের সঙ্গে আছে আমি খালেদ মুহিউদ্দিন। বাহুবলের বিশ্ব রাজনীতি এখন পর্যন্ত অসফল, এক পেশে গণতন্ত্র টেকসই হয়নি বাংলাদেশেও। এসব নিয়ে আজকের আলোচনা দূরবীন। কথা বলতে স্টুডিওতে আছেন সমাজতাত্ত্বিক ডক্টর সলিমুল্লাহ খান এবং সিনিয়র সাংবাদিক নাইমুল ইসলাম খান। স্বাগত আপনাদের। জনাব নাইমুল ইসলাম খান, প্রথমে আপনার কাছে জানতে চাইবো যে এই যে আজকে জামাতে ইসলামীর যে একজন সিনিয়র নেতা আলী হাসান মোহাম্মদ মুজাহিদ, সেক্রেটারি জেনারেল, তিনি তার আসলে যে রিভিউর আপিল ছিল সেটি খারিজ হয়ে যাওয়ার পর তার মৃত্যুদণ্ড বহাল থাকলো সালাউদ্দিন কাদের চৌধুরীরও, বিএনপির আরেকজন নেতা। কিন্তু জামায়াত ইসলামী যে সকল আইনি প্রক্রিয়া অংশগ্রহণ করার পর আবার হরতালও দিচ্ছে, এই বিষয়টি আপনি কিভাবে দেখেন? পাশাপাশি বিএনপি কিন্তু আমরা এইরকম এই যুদ্ধাপরাধী বা মানবতা বিরোধীদের প্রশ্নে একবার দুইবার শুধু নৈতিক সমর্থনের কথা দেখেছি, কিন্তু আসলে হরতালের ব্যাপারে তাদের হরতাল না, আমার মনে হয় নাই যে কখনোই। তারা বিভিন্ন সময় বলেছে বটে, কিন্তু আমি আনুষ্ঠানিকভাবে তাদের কোনো কর্মসূচিতে তাদের দলীয় দুইজন, বিশেষ করে সালাউদ্দিন কাদের চৌধুরীর ব্যাপারে তাদের কোনো দাবি ছিল তাদেরকে মুক্তি দাও এরকম প্ল্যাকার্ড, মানে এটা রাজনৈতিকভাবে এই দাবি উত্থাপনের কোনো প্রচেষ্টা কখনো আমরা দেখি নাই। তো অনেকেই বলে যে বিএনপি কেন তাকে বের করে দেয় নাই সাজা হওয়ার পর, বিএনপি কেন যুদ্ধাপরাধীদের ব্যাপারে নিন্দা জানায় না। কিন্তু আমি দেখি যে বিএনপি যে অনেক কিছু করে নাই সেটাই একটা বিরাট স্টেটমেন্ট, মানে না বলা স্টেটমেন্টটা ইজ মোর পাওয়ারফুল, কারণ এটা খুবই অস্বাভাবিক। তাদের স্থায়ী কমিটির সদস্য, মানে সর্বোচ্চ ফোরামের একজন মানুষ, এবং তাদের স্ট্রেচার যদি আপনি দেখেন তো সেটা করার কথা। তো বিএনপি করে নাইটাই সত্য। আর যেগুলি বলে এটা হলো নেহায়েতি ফেস সেভিং, মানে একটা কিছু বলা যে আফটার অল সম্ভবত ওই নেতার আত্মীয় স্বজনরা যায় বিএনপির কেন্দ্রীয় নেতৃত্বের কাছে, আপনারা কিছুই করলেন না, হরতাল দিলেন না, কিছুই করেন না, তখন হয়তো একটু বলে তুমি একটু বইলা দিও, এইরকম মনে হয় আমার কাছে। বিএনপি এর চেয়ে বেশি না। জামাত করেছে, জামাত তো মোর, আমি বলবো যে মোর অ্যাটাকিং দল, এবং জামাতের যে জেহাদি স্পিরিট আছে তাদের রাজনীতির মধ্যে, আদর্শিক এবং অন্যান্য কারণে, তারা আমার মনে হয় যে তারা প্রোগ্রাম দিয়েছেন, কিন্তু এই প্রোগ্রামেরও ধারটা কিন্তু ঠিক আগের মতো নাই। প্রথম দিকে যে জোশ এবং এফেক্টিভনেস ছিল, আপনি যদি দেখেন আগামীকাল হরতাল, কিন্তু এই হরতাল হবে না। কিন্তু হরতাল হবে এইটুকুই যে স্কুলগুলি ন্যাচারালি বন্ধ করে দেওয়া হয়েছে, সুতরাং সকালের দিকে আপনি গাড়ি ঘোড়া একটু কম দেখবেন, মানে প্রয়োজনের অতিরিক্ত গাড়িগুলি বেরোবে না, স্কুলের গাড়িগুলি বেরোবে না। সো আগামীকাল আপনি একটু সামাজিকতার প্ল্যান করতে পারবেন, বিভিন্ন জায়গায় যেতে পারবেন। না, আমিও প্ল্যান করেছি 8-10 জায়গায় যাব, যেটা আদারওয়াইজ সম্ভব হয় না। তো আমার মনে হয় যে এই যে হরতাল, এগুলি মানে আমি যদি জামাতের পয়েন্ট অফ ভিউ থেকে দেখি, জামাতের একজন শীর্ষ নেতা। আর এখানে একটা ইন্টারেস্টিং ব্যাপার আছে যে খালেদা জিয়ার মন্ত্রিসভার 2জন মন্ত্রীর আজকে কিন্তু ফাঁসি চূড়ান্ত হয়েছে। সো এটা কিন্তু একটা বৈশিষ্ট্য যে এটা মানে এটা আমি বিএনপির 2 মন্ত্রী বলতে পারছি না, কিন্তু এটা খালেদা জিয়ার 2 মন্ত্রী। খালেদা জিয়ার 2 মন্ত্রী মানে সালাউদ্দিন কাদের চৌধুরী মন্ত্রীর পদমর্যাদায় ছিলেন, এই আর কি, পদমর্যাদায় ছিলেন। এর আগে মন্ত্রীও ছিলেন, খালেদা জিয়ার মন্ত্রী ছিলেন না, মানে হ্যাঁ, মানে এর আগে নিজে মন্ত্রী ছিলেন এবং খালেদা জিয়ার সংসদ বিষয়ক উপদেষ্টা মন্ত্রী স্ট্যাটাসে ছিলেন। সো ওই অর্থে আমাদের এটা ন্যাচারালি বলা যায়। তারপরে তো এটার চাইতেও তো গুরুত্বপূর্ণ যে উনি দলের স্থায়ী কমিটির সদস্য, সেটাও ভেরি ইম্পর্টেন্ট, স্ট্যান্ডিং কমিটির সদস্য। তো এখন আমার মনে হয় যে এটাতে আমি অবাক হচ্ছি না, কারণ আপনি দেখেন সালাউদ্দিন কাদের চৌধুরীর কিন্তু অনেক কিছু করা হয়েছে, মানে যত ধরনের চেষ্টা করেছে, সর্বশেষ যেটা রিটও করেছিলেন তার স্ত্রী, তার মানে করার কোনোটা বাকি রাখা হয় নাই। কিন্তু তারপরেও কিন্তু পার্টি কোনো কর্মসূচি দেয় না, কিন্তু জামাতের এই কর্মসূচি, এটা নিয়েও আমি উদ্বিগ্ন হওয়ার কিছু দেখছি না। এটাকে স্বস্তিকর ভাবেই আমরা পার হতে পারবো বলে আমার ধারণা।
স্যার আমি এই প্রসঙ্গে আপনার মতামত জানার আগে যদি আমি একটু যুক্ত করি যে দেশের মানুষের নিরাপত্তার সাথে রাজনৈতিক দলের কোনো দায় বা সম্পর্ক কি আসলে আছে কিনা, নাকি পুরো বিষয়টি নিরাপত্তা প্রশাসনের সক্ষমতা আর অপরাধীর দৌরাত্বের মধ্যেই সীমিত? আপনি এটাকে স্যার কিভাবে দেখেন যদি ওই প্রসঙ্গে বলেন যে আগামীকাল হরতাল, আজকে আমরা দেখছি রাস্তায় বিজিবি আছে, পুলিশ খুব সতর্ক আছে, বিভিন্ন গুরুত্বপূর্ণ জায়গায় আছে, সেই প্রেক্ষিতে যদি। আপনার প্রশ্নের উত্তর দুইটা হয়। প্রথম উত্তর হচ্ছে দেশে যে সরকার আছে সেই সরকারের সাথে রাজনৈতিক দলের সম্পর্ক কি। আমরা জানি যে সরকারকেই দায়িত্বটা পালন করতে হয়। সরকারটা কিন্তু আমাদের দেশগুলিতে গঠিত হয় রাজনৈতিক দলকে কেন্দ্র করেই। তারপরে সরকার একটা স্থায়ী প্রশাসন থাকে যারা রাজনৈতিক দলের সদস্য হতে পারেন না, কিন্তু তারা প্রধানত যাকে বলে তোপের মুখে তারাই থাকেন, পুলিশ এবং আইন শৃঙ্খলা বাহিনী। কিন্তু শেষ বিচারে আমাদের জানতে হবে যে হরতাল অথবা অন্য ধরনের যে সমস্ত ভায়োলেন্স হয় তার কারণটা কত দূর। তার একটা কারণ, এটা কি শুধু অপরাধীরা করে? অবশ্যই না। রাজনৈতিকভাবে আমি মনে করি হরতাল হচ্ছে একটা অক্ষমের কর্মসূচি। যখন আপনি শেষ পর্যন্ত রাজনীতি প্রায় ব্যর্থতার দিকে যায়, সর্বশেষ পথ হিসেবে আমরা হরতালের কথা জানি। আর রাষ্ট্রের আইন মানার পরে এর চেয়ে বেশি আর কিছু করা যায় না। আপনি তো যুদ্ধ ঘোষণা করতে পারেন না। যুদ্ধ ঘোষণা করলে আপনি সংবিধান এবং আইনের বাইরে চলে গেলেন। তো যা হোক, এখন দেশে যে রাজনৈতিক দলগুলো আমাদের এখানে আছে তাদের তো একটা ইতিহাস আছে। শুধু রাজনৈতিক দল বললে চলবে না। কোন ধরনের রাজনৈতিক দল? কতগুলি রাজনৈতিক দল হচ্ছে ঐতিহাসিকভাবে যারা রাজনীতির থেকে গড়ে উঠেছে। আর আমাদের দেশের নতুন যে দৃশ্য সেটা হলো যখন রাজনৈতিকভাবে ব্যর্থ হয়ে মানুষ সামরিক অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতায় পায়, অথবা প্রকৃতির কারণে বা দৈব কারণে আমি ক্ষমতা পেয়ে গেলাম, তারপরে আমাকে একটা পার্টি করতে হবে। সেই জন্য পার্টির মধ্যেও আমাদের একটা বিভাজন করতে হবে। যে সমস্ত পার্টি রাজনীতির ভিতর থেকে জন্ম নিয়েছে, অথবা ধরেন বাংলাদেশে তো একটা ইতিহাস আছে, এই দেশে ব্রিটিশ বিরোধী সংগ্রাম হয়েছে, তারপরে এই দেশে পাকিস্তান বিরোধী সংগ্রাম হয়েছে, তারপরে বাংলাদেশের জনগণের গণতান্ত্রিক অধিকারের জন্য সংগ্রাম হয়েছে। এই তিন সংগ্রামের মধ্য থেকে যে সমস্ত দল গড়ে উঠেছে তাদের এক ধরনের রাজনৈতিক দৃষ্টিভঙ্গি হবে, আর নানা ধরনের দল মিশিয়ে পরাজিত এবং বিজিত তারা মিলে যখন একটা দল করে সেটাও দল হয়। আসল কথায় যদি আপনি ফিরে আসেন, এখন যে বিচারটা হচ্ছে এটা হচ্ছে পাকিস্তান আমলের জের। পাকিস্তান আমলে এই দেশের রাজনীতিতে দুই গ্রুপে আমরা ভাগ হয়ে গিয়েছিলাম। যারা সোজা কথায় বলতে গেলে দীর্ঘ মেয়াদে পাকিস্তানের সাথে আর থাকা যাবে না, পাকিস্তান অন্যায় করছে, আমাদের বিরুদ্ধে বর্ণবাদী আচরণ করছে, সেই প্রশ্নে এক দল গোষ্ঠী গড়ে উঠেছিল। সেটা আমরা লক্ষ্য করেছি 1954 সনের যুক্তফ্রন্টের নির্বাচনে। তখন আলাদা হয়ে যাওয়ার কথা ওঠেনি, কিন্তু প্রস্তুতিটা তৈরি হয়েছে। আর 70-এর নির্বাচনে প্রায় দেশ দুভাগে ভাগ হয়ে গেছিল এই অর্থে বলা যায়। যেমন মৌলানা ভাসানী ওদের যে নির্বাচনে অংশগ্রহণ করেননি, না করে বরঞ্চ আওয়ামী লীগকে সহায়তা করেছেন, আমি সংক্ষেপে বলি। তো সেই দিক থেকে ভাসানীও কিন্তু মুক্তিযুদ্ধের সময় ভারতে পার হয়ে গেলেন, কিন্তু সেখানে তাকে ভালো আচরণ করা হয়নি, এটু আমরা জানি। এই ভাসানীর বার্ষিকী গেল গতকাল বা দু একদিন আগে। আমি এই জন্য বলি, মুক্তিযুদ্ধের সময় একটা মোটামুটি দেশের মধ্যে বিভাজন হয়ে গেছিল, দেশের একটা অতি ক্ষুদ্র অংশ যারা মুক্তিযুদ্ধের সক্রিয় বিরোধিতা করেছেন। আজকের যে মৃত্যুদণ্ড সেটা হচ্ছে তারই একটা জের। যারা প্রত্যক্ষদর্শী এবং যারা এই অভিজ্ঞতা লাভ করেছেন তাদের অনেকের সাথে আমি আলাপ করেছি, আমার সহকর্মীদের মধ্যে, যারা ওই সময়ে খুবই ছোট ছিলেন না, বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলেন, তারা সকলেই বলেছেন এই বিচার ন্যায়সঙ্গত হয়েছে। আমি আজকে শুনতেছি একজন আমার কলিগ উচ্চারণ করছেন বড় বড় কথায়, ফোনে বলছেন এই রায় তো বহাল রইল। তো তিনি বলছেন, আরে সাক্ষীর দরকার, আমিই তো সাক্ষী যে ওইখানে ওনার বন্দিশালায় যারা নিহত হয়েছেন এবং যারা প্রাণে বেঁচে এসেছেন এমন কয়েকজনের সাথে আমার আলাপ হয়েছে, আমার বন্ধু। এটা আমি আজকে শুনলাম। সেই জন্য বলছি, দেশে ন্যায় বিচারের সংস্কৃতি বলে একটা কথা আছে, সেটা আমাদের দেশে বহুদিন নাই। তাহলে মাঝে মাঝে যখন আমি একটা দুটো ন্যায় বিচার হওয়ার মধ্যে দেখি, তখন আমি বিশ্বাস করতে পারি না সত্যি কি এটা হলো। ব্যাপারটা এই দাঁড়িয়েছে। এখন হরতাল কথাটা হলো কি, হরতাল করার একটা যৌক্তিকতা থাকে। আপনি যে প্রশ্ন শুরু করলেন, নাইমকো যেটা বললেন যে হরতাল দেওয়াটা হচ্ছে রাজনৈতিক দিক থেকে আমরা বলি কন্টিনজেন্ট, অর্থাৎ আপনার আর কোনো কিছু না থাকলে শেষ পর্যন্ত এটা করতে হয়। কিন্তু আইনি প্রক্রিয়া অংশগ্রহণের পর হরতাল দেওয়াটা হরতালকে কিছুটা হাস্যাস্পদ করে তোলে। এই জন্য নাইমের যে প্রেডিকশন, আমি তার সাথে একমত, কিন্তু শুধু তার সাথে এটাই যোগ করব, এই হরতালটা মুক্তিযুদ্ধের পরে আমরা বিচার করতে পারি নাই, এই যে 44 বছর পরে আমরা বিচার করছি, এটা আমাদের এক ধরনের দুর্বলতা। এবং সেইভাবে, এবং যারা হরতাল দিয়ে এটাকে অস্বীকার করতে চাচ্ছে, আমি শেষ মন্তব্য এটাই করবো এই পর্যায়ে, যে বিএনপির মতো একটি বড় দল এই বিষয়ে তারা মন স্থির করতে পারছে না, অর্থাৎ তাদের জাতীয় পলিসি নেই। বিএনপির ভিতরে যে পরস্পর বিরোধী নানা রকমের স্রোত প্রবাহ আছে, আমিও জানি বিএনপির ভিতরে অনেক নেতা আছেন যে তারা বিষয়, যেমন ধরেন আব্দুল্লাহ আল নোমান বিএনপির বড়, তিনিও চট্টগ্রামের লোক, হ্যাঁ, সালাউদ্দিন কাদের ছিল চট্টগ্রামের। আব্দুল্লাহ আল নোমান ওর মৃত্যুদণ্ডে রোধ করার জন্য কিছুই বলবেন না। তখন তিনি বলে, দেশে এখন গণতন্ত্র বিপন্ন,
গণতন্ত্র ফিরে আসলে সব হবে। তার বক্তৃতার এই যে বুদ্ধিমান মানে বহিঃপ্রকাশ, অর্থাৎ বিএনপির রাজনীতি এখন প্রায় কূটনীতিতে পরিণত হয়েছে। রাজনীতি এখন কূটনীতিতে পরিণত হয়েছে, এইটিকে মন্তব্য ধরে নাইম ভাই আপনার কাছে আবার ফিরি যে দিনাজপুরে এবার ইতালীয় একজন নাগরিক যিনি পেশায় একজন যাজক, পিয়েরো পারোলারি, যার বয়স ৭৮ বছর, তিনি আক্রান্ত হলেন। কঠোর নিরাপত্তার মধ্যে থেকে আসলে আমরা উনাদেরকে আসলে আর রক্ষা করতে পারবো? কারণ ফাদার পিরোলারিকে বলা হয়েছিল যে আপনি যেখানেই যান আমাদের কথা শুনবেন, আপনি ওখানে গেলে বলে যাবেন। ওনার বিশ্বাস ছিল যে ওনাকে কেউ কিছু করবেন না, উনি এই এলাকায় ৩০ বছর ধরে আছেন। এদের নিরাপত্তা আসলে কিভাবে দেওয়া সম্ভব, বা পুলিশ আসলে কি করবে তাদের নিয়ে? আসলে ওই পরামর্শটাই দিবে, এছাড়া আপনি কি করবেন? মানে হয় আপনি কাজকর্ম ছেড়ে ঘরের মধ্যে থাকবেন, নয় আপনি পুলিশি প্রোটেকশন নেবেন। একটা জিনিস হয় থিওরিটিক্যালি, যে খালেদ মহিউদ্দিন যদি কারোর হুমকির শিকার হয় তাহলে এটা স্বাভাবিক ব্যাপার, আপনাকে ভাই পুলিশি সহায়তা নিতে হবে, আগে পিছে থাকবে আপনার প্রোটেকশন, আপনি যাবেন এবং এটা যারাই আপনাকে হুমকি দিচ্ছে তাদের কাজটা দুরূহ করে দেওয়া সম্ভব। কিন্তু এই ভদ্রলোকের উপরে যদি আক্রমণটা নাও হতো, বাংলাদেশের কোথাও না কোথাও আরেকজন এইরকম নিরীহ বিদেশি বা দেশিকে তারা টার্গেট করতো। আমার জেনারেলি ধারণা কাজটা এইভাবেই হয়। এই কেউ কেউ সিদ্ধান্ত নেয়, আজকে চেষ্টা করে কায়দা মতো হয় না, আরেকদিন চেষ্টা করে কায়দা মতো হয় না, কে এটা ইমম্যাটেরিয়াল। আপনি জানেন, আমি আমার স্ত্রীকে নিয়ে অনুষ্ঠান থেকে ফিরছিলাম, গাড়ির উপর ব্যাপক বোমাবাজি হলো, জাস্ট মানে মিরাকেলি আমরা বেঁচে গেলাম। আমি কিন্তু এটার তদন্ত নিয়ে পার্সু করি নাই এবং গিয়ে নিজে বুঝিয়ে বলেছি যে আমি তদন্তটা চাই না। আমি এখানে চান্স নিতে চেয়েছি যে এমনও তো হতে পারে যে এটা যে কোনো একজনকে মেরে একটু হরতালের আগের দিনটা উত্তপ্ত করার জন্য। তো যদি সেটা হয়ে থাকে তার মানে আই ওয়াজ নট পার্সোনালি এ টার্গেট। যদি সেটা হয়ে থাকে, যদি এটা 50% পসিবিলিটি হয়, আমি যদি তদন্তটা করাই এবং যারা তখনকার আক্রমণকারী ছিল তাদেরকে আমরা যদি আইডেন্টিফাই করি, তাহলে এটা দাঁড়াবে এই যে ওরা তখন আমাকে আসলে টার্গেটে পরিণত করবে, নেক্সট টাইম আমার আর মিস করবে না। সো আমি বরং এই বিচারটা চাই না, তদন্তটা চাই না, আমার অপশন। এবং বাংলাদেশে যে আক্রমণগুলি হয়, আমার সবসময় মনে হয় না যে এটাই ছিল তাদের টার্গেট। তাদের অনেক অপশন আছে, তারা এই ধরনের কিছু করতে চায় যেখানে যাকে সুবিধা। আমার মনে হয় যেন 4, 5, 6, 10টা টিম বোধহয় কাজ করে, যার যখন সুবিধা হয় যাকে নিয়ে সেখানে তারা অ্যাক্ট করে। আমি ডক্টর সলিমুল্লাহ খানকেও এই বিষয়ে শুনতে চাই। পাশাপাশি আরেকটি বিষয়, যুক্তরাষ্ট্র ভিত্তিক একটি জরিপ সংস্থা গ্যালপ, তারা আসলে কি জরিপ করে বার করলো যে বাংলাদেশ খুব বেশি একটি নিরাপদ দেশ, সেটি সম্পর্কেও আপনার একটু মতামত শুনবো। আমরা একটা বিরতি নিয়ে ফিরি স্যার আপনার কাছে, অতিথিদের সাথে কথা বলার আগে একটি বিরতি নিচ্ছি। আজকের বাংলাদেশে ডক্টর সলিমুল্লাহ খান, আমি বিরতির আগে আপনার কাছে জানতে চাইছিলাম, আপনি গ্যালপ জরিপ সম্পর্কে বললেন। কথা হচ্ছে জরিপের বহু পদ্ধতি আছে, আমি জরিপে না গিয়ে বলি যে এখন নিরাপত্তাহীনতাটা পৃথিবীর নানা দেশে দেখা দিয়েছে, এটা একটা আন্তর্জাতিক অবস্থা। সেদিন আরও কারো একজনের আলোচনা শুনলাম, আমাদের বাংলাদেশেও যে ধরনের এক ধরনের ধর্মীয় উগ্রবাদ মানে বেড়ে উঠেছে, অন্যান্য মুসলিম দেশে হচ্ছে, এখন ইউরোপে আমেরিকা সর্বত্রই নিরাপত্তা সংকট দেখা দিয়েছে। তো দেখুন, এই যে বাংলাদেশে বিদেশি 2-1 মারা যাচ্ছে, সেরকম বিদেশিরা বিদেশেও মারা যাচ্ছে, তাহলে বোঝা যাচ্ছে ব্যাপারটার একটা আন্তর্জাতিক পরিপ্রেক্ষিত আছে। তো অনেকগুলি ঘটনা কিন্তু আমরা জানি, আবার কিছু ঘটনা আমরা জানি না, অর্থাৎ জানতে চেষ্টা করি না। এই যে ফ্রান্সে এখন যে রক্তপাত হলো, আমি এখান থেকে শুরু করি। এই ফ্রান্সে 1961 সনের অক্টোবর মাসে, তখনও আলজেরিয়া স্বাধীন হয়নি। আলজেরিয়া স্বাধীন হয়েছে আমরা জানি চুক্তির মারফত 1962 সনের মার্চ মাসে, এবং স্বাধীনতা অ্যাকচুয়ালি জুলাই মাস পর্যন্ত অপেক্ষা করেছিল। সেই সময় আলজেরিয়ার পক্ষে যারা প্রতিবাদ জানাচ্ছিল প্যারিসে, সেরকম 600-700 প্রতিবাদকারীকে মেরে চিহ্ন দিতে ফেলে দিয়ে গেছিল। একটা আলজেরিয়ান ভদ্রমহিলা একটা উপন্যাস লিখেছিলেন, এটার ফরাসি নাম হচ্ছে লা সেইন এতে হুজ, দি সিন ওয়াজ রেড। মহিলার নাম হচ্ছে লায়লা জাব্বার। সেই উপন্যাসের মধ্যে এই কাহিনীর বিবরণ আছে, আরো বহু রকমের আছে। সেইখানে ফরাসিরা যে অজস্র মানুষকে হত্যা করেছে। আর একটা বলি, এই কারণটা হচ্ছে শুধু ধর্মীয় কারণ, এটা আমরা মনে করি, কিন্তু কারণটা তো শুধু ধর্মীয় কারণ নয়, এটা জাতীয় স্বাধীনতার কারণ ছিল। আলজেরিয়ার ক্ষেত্রে বলছি। আর একটা উদাহরণ দেই, একটা ফ্রান্সের প্রাক্তন পরিবেশের মধ্যে একটা হচ্ছে মালি।
আফ্রিকার পশ্চিম দেশ। মালির দ্বিতীয় শহর টিম্বাকটু। সেইখানে মালির যে প্রেসিডেন্ট ছিলেন এক সময়, তার নাম হলো আলফা উমর, এই ভদ্রলোকের নাম। তো তিনি বলেছিলেন যে তার 1992 সনের কথা বলছি, যে আমার দেশে অনেক ঋণ হয়েছে, ঋণটা যেন আইএমএফ মাফ করে দেয়, কিন্তু সেটা তারা মাফ করে দেন। আমেরিকা তাদের বলেছে যে ভার্চু ইজ ইটস ওন রিওয়ার্ড, তোমাকে কষ্ট করে পরিশোধ করতে হবে। তারপর হলো কি, আল কায়দার একটি শাখা তার টিম্বাকটু দখল করে নেয়। এই যে 2013 সনে, এই 2 বছর আগে ফ্রান্স সেখানে বোমা বর্ষণ করে, তাতে কি হয়েছে? কোনো পরিবর্তন হয়নি। অর্থাৎ বোমা বর্ষণ করে কতগুলো সমস্যার সমাধান করা যায় না। তাতে হলো কি, আলফা উমর সাহেব ক্ষমতা ত্যাগ করলেন, যেহেতু তিনি দেশের আর ঋণ শোধ করতে পারছেন না, এবং সেখানে আল কায়দার দখল হয়ে গেল। আমি শুধু উদাহরণ সীমিত রাখি একটার মধ্যে। এরকম আপনি আন্টার মধ্যপ্রাচ্যের ইতিহাস দেখবেন। আজকে যে ঘটনাটা ঘটছে, আমার কথা বললে আপনি বলছেন কি, ও যারা মারা গেছে তারা নিজেদের মৃত্যুর জন্য দায়ী, এমন কথা আপনি বলছেন। আমি তা বলছি না, কিন্তু আমি বলছি কতগুলি পলিসির কারণে কতগুলি ঘটনা ঘটে। এখন আমাদের দেখতে হবে যে বাংলাদেশে কি পলিসি আমরা নিচ্ছি। স্যার, এই জায়গাটা যদি একটু ইলাবোরেট করেন, আলজেরিয়া 1961 সালে বা তারও আগে থেকে তাদের স্বাধীনতার জন্য তারা 1954 সন থেকে 1962 পর্যন্ত 8 বছর ধরে আলজেরিয়া যে রক্তাক্ত সংগ্রাম হয়েছে, রক্তাক্ত সংগ্রাম করে তারা ফ্রান্স থেকে আলাদা হতে চাইলো। এখন তারা দলে দলে বা ফ্রান্স থেকে স্বাধীন হতে চাইলো, যদি আমি সেটা বলি। এখন তারা দলে দলে ফ্রান্সে আসছে, ফ্রান্সে এসে তাদের নিজস্ব স্বকীয়, নিজস্ব আইন, নিজস্ব কিছু দাবি করছে, এবং সেই উপলক্ষে আবার একটা সংগ্রাম করছে। এইটি স্যার কেমন? সেটা অন্য জিনিস। উত্তর আফ্রিকার অন্তত 3টা মুসলিম দেশ, মরক্কো, তিউনিসিয়া এবং আলজেরিয়া, প্রায় আমি সংক্ষেপে বলছি 100 বছরের বেশি সময় ধরে তারা ফরাসি দেশের উপনিবেশ ছিল। 1956 সনে তিউনিসিয়া এবং মরক্কোকে ফ্রান্স স্বাধীনতা দিয়ে দেয়। শুধু আলজেরিয়াকে দিতে চায়। তখন ফ্রান্সের সংকট মোচনের জন্য যিনি প্রেসিডেন্ট হয়েছিলেন, দাগল, তার বয়স তখন 67-68 বছর, বুড়া হয়ে গেছেন, তিনি ওয়ার হিরো। তিনিও শেষ স্লোগান দিয়েছেন কি, লালজেরি ফ্রান্সে, মানে যে বিভ লালজেরি ফ্রান্সেস, মানে আলজেরিয়া ইজ ফ্রেঞ্চ, এটা জীবত। কিন্তু শেষ পর্যন্ত তাকেও স্বীকার করতে তিনিও পারেননি যে এটা স্বাধীন হয়ে যেতে হবে। 8 বছর লড়াই কত লোক মারা গেছে জানেন? তার লোক সংখ্যা ছিল আমাদের দেশের অনেক কম, 1 কোটির মতো জনগণ, তার মধ্যে প্রায় 10 লাখ লোক মারা গেছে। এটা কিন্তু সামান্য ব্যাপার নয়, এবং অধিকাংশই আরব। মানে তারপরে ফরাসি দেশের যে উপনিবেশ স্থাপনকারীরা, তখন বলা হতো তারা প্রায় 10 লাখ লোক উপনিবেশ স্থাপনকারী আছে। যখন আলজেরিয়া স্বাধীন হলো, তখন সেই উপনিবেশ স্থাপনকারীদেরকে অপশন দেওয়া হলো, আপনারা আলজেরিয়ার নাগরিক হয়ে যান, না হয় সুটকেস গোছান। তো তারা সকলে সুটকেস গোছালো। তখন দেখা গেল কি, 12 থেকে 13 লক্ষ লোক, এরা সব ফরাসি ছিল না, কেউ ইটালিয়ান ছিল, কেউ স্প্যানিশ ছিল, তারা সব আলজেরিয়া ছেড়ে চলে আসলো। আলজেরিয়ার তখন সাংঘাতিক অবস্থা, আলজেরিয়ার কল কারখানা সব বন্ধ হয়ে গেল। মানে বেন বেল্লার পরে যখন আরেকজন কর্নেল বুমিদিন ক্ষমতা দখল করলো, আমি সংক্ষেপে বলি, আগের থেকে আলজেরিয়ার লোকেরা ফ্রান্সে যাচ্ছিল উপনিবেশ আমলে। আমাদের দেশের লোক যেমন বিলেতে গেছে, সেটাকে আপনি প্রকৃতি বলতে পারেন। বর্তমানে আমরা বলি ইন্টারডিপেন্ডেন্স, উত্তর এবং দক্ষিণের ইন্টারডিপেন্ডেন্স, প্রথম বিশ্ব তৃতীয় বিশ্বের একটা প্রকৃতি বলি। বর্তমানে 3টা জিনিস সম্পর্ক আমাদের মধ্যে দাঁড়িয়েছে। আমরা কি আগে কি রপ্তানি করতাম জানেন? ইউরোপ আগে রপ্তানি করতো মানুষ আমেরিকায়, উত্তর আমেরিকায়। দক্ষিণ আমেরিকা থেকে মানুষ উত্তর আমেরিকা আসতো কেন? জমির সন্ধানে। এখন কিছুর জন্য যে আমরা কেন যাই ওখানে? চাকরির সন্ধানে। ফ্রান্সে এত আলজেরিয়ান গেছে, কিন্তু আলজেরিয়া তো বেকার, তাদের ওখানে যেতে হবে। তাদের সবগুলো জমি, আলজেরিয়ানদের জমি, আমাদের পার্বত্য চট্টগ্রামের যে অবস্থা সেরকম। ফ্রান্সরা বলতে তোমাদের দলিল কই? দলিল নাই, তো এটা দখল করে নিয়েছে। আলজেরিয়ানদের ছিল ট্রাইবাল সিস্টেম, এখনো ট্রাইবাল সিস্টেম। অর্ধেক হচ্ছে কাবিল, আর একটা হলো আলজেরিয়ার এই দিক আরবরা। সব জায়গাতে দলিল টলিল ছিল না। এগুলি ফরাসিরা গিয়ে একটা জায়গা দখল করে, একটা বিরাট বিরাট ফার্ম আছে। আলবিয়ার ক্যামুর উপন্যাস পড়লে সব বোঝা যায়, সেগুলি আছে। এই আলজেরিয়ানরা যখন আর চাকরি পাচ্ছে না, এখন তাদেরকে তো আরবি ভাষা ভুলিয়ে দিতে বাধ্য করেছিল। আলজেরিয়ার সংগ্রামের নেতা আহমেদ বেন বেল্লা আরবি জানতেন না। তিনি যখন ফ্রান্সে এসে আশ্রয় নিলেন মুক্তিযুদ্ধের সময়, তখন তার ইস্যু, তাকে সব চিঠিপত্র লিখতে হতো, তার বন্ধুদের সাথে মিটিংয়ে করতে হতো ফরাসি ভাষায়। যা হোক, আলজেরিয়ারা ফরাসির সাথে অনেক বেশি ইন্টিগ্রেটেড হয়ে গেছিল বলে ফরাসিরা আলজেরিয়া ছাড়তে চায় নাই। সমুদ্রের এই পার ওপার, ওরা তো উত্তর মেয়ার বলে, আদার সাইড অফ দ্য রিভার, আদার সাইড অফ দ্য ওয়াটার, সমুদ্রের। এই দেশ তাদের ছাড়তে হয়েছে রাজনৈতিক কারণে। ছাড়ার পরে কিন্তু তাদের সাথে ওই মোহর প্রেমটা আর যায়নি। এখন আলজেরিয়ানরা আছে ফ্রান্সে, কেউ বলে 50 লাখ, কেউ বলে 60 লাখ, কেউ গণেনি, কিন্তু আমার মনে আরো বেশি হবে। না, আমার মনে হয় যে মানে আরো বেশি হবে, আরো বেশি হবে। আচ্ছা, এখন তারা ওখানে কি করছে? কথা হচ্ছে তারা এখন কি স্বাধীনতা দাবি। দুটো জিনিস সংক্ষেপে বলি। তারা ওখানে চাকরি বাকরিতে অনেক দুর্বল অবস্থায় আছে। আজকে পৃথিবীতে তৃতীয় বিশ্ব থেকে সবচেয়ে বেশি রপ্তানি করছে কি জানেন? আমরা মানুষ। এরা চাকরি সন্ধানে। কিন্তু আগে ইউরোপিয়ানরা উত্তর আমেরিকা গেছে জমির সন্ধানে, দক্ষিণ আমেরিকা থেকে জমির সন্ধানে। আমরা এখন আরেকটা জিনিস রপ্তানি করি, যেন আমরা 1990 সনের কথা বলছি, তৃতীয় বিশ্ব যে অংশকে বলা হয় সাউথ, সেইখান থেকে 66 বিলিয়ন মার্কিন ডলারের
আমরা রেমিটেন্স পেয়েছি। অর্থাৎ প্রথম বিশ্ব থেকে আমাদের এখানে রেমিটেন্স হচ্ছে 66 বিলিয়ন, 66 বিলিয়ন ইউএস ডলার। আচ্ছা, তারপর আর কি আমরা টাকা পাই কি বসে? তৃতীয় বিশ্ব থেকে দর্জিগিরি করে, আর কি না, দর্জিগিরি নয়, ড্রাগের ব্যবসায় আমরা তার চেয়ে বেশি টাকা পেয়েছি। ধরুন একটা উদাহরণ দিয়ে বলি আমি, তেল ছাড়া অন্যান্য প্রোডাক্ট থেকে আমরা যত টাকা পাই তার চেয়ে বেশি রেমিটেন্স টাকা পেয়েছি, 62 বিলিয়ন। এবং ওই অন্যান্য প্রোডাক্ট এবং রেমিটেন্সের মোট টাকার চেয়ে বেশি ড্রাগের থেকে পেয়েছি। তৃতীয়টা কি বলেন? আমরা আরেকটা কি রপ্তানি করি এখন? ভায়োলেন্স। কিন্তু ভায়োলেন্স দু কারণে হয়। থার্ড ওয়ার্ল্ডের ভায়োলেন্স আরেকটা হচ্ছে এইখানে যে ছোট ছোট যুদ্ধগুলো হয়। বলছে যে আমরা ভায়োলেন্স রপ্তানি করি? অফকোর্স, এখন আমরাই করছি রপ্তানি। নাকি মানে ব্যাপারটা ওরা আমদানি করে? না না, মানে আমি বলি, আমি শেষ করি কথাটা। আমরা যে লোকদের ওখানে পাঠাচ্ছি তাদেরকে ওখানে রাখছে বস্তিতে। আমরা বলতে ছাড়া তৃতীয় বিশ্ব থেকে যে লোক ইউরোপে আমেরিকা যাচ্ছে তারা যে অবস্থা থাকে সেখানে চাকরি না থাকার, বলি লন্ডনের সাবার্বে 2011 সনে যে রায়ট হয়েছে, অর্থাৎ প্যারিসের এই 10 বছর আগে প্যারিসের বানলিউ বলে যেগুলো সাবার্ব এলাকা, এখন সাঁতেনিতে যেগুলো হচ্ছে এই জাতীয় জায়গায়, সেইখানে রায়ট হচ্ছে, তারাই খবর পায় না। ওদের ওইটা ছিল রিয়াকশনারি ভায়োলেন্স, শুধু জিনিসপত্র ভাঙে, বলছে কি তোমরা কনজিউমার হও, কিন্তু কনজিউমার তো টাকা লাগবে, হাতে তো টাকা নাই। এইটা এক ধরনের ভায়োলেন্স। আর এখন যেটা যুক্ত হয়েছে, যেটাকে বলছে আওয়ার ওয়ে অফ লাইফ ইজ আন্ডার অ্যাটাক, আন্ডার থ্রেট, এটা আমাদের ওয়ে অফ লাইফটা কি? এটাকে বলে টেরোরিজম, এটা রিলিজিয়াস ভায়োলেন্স, অ্যাবসলিউট ভায়োলেন্স। এখানে কিছু লোক একটা অর্থ খুঁজে পাচ্ছে। এই দুটাকে মিলিয়ে যখন আমরা আল্লাহ বলি, বিশ্লেষণ মানে কি? ভাগ করা। আপনি দুটোকে ভাগ করেন, রিয়াকশনারি ভায়োলেন্সের সাথে যুক্ত হয়েছে এখন অ্যাবসলিউট ভায়োলেন্স। অর্থাৎ যেখানে যারা ভায়োলেন্স করছে তারা মনে করছে তারা বিরাট একটা কিছু করছে, মিনিং পাচ্ছে, কিন্তু আসলে এটা একটা ইম্পর্টেন্স, অসহায়তা। অসহায় লোকের যে ভায়োলেন্স সেটা ইম্পর্টেন্ট ভায়োলেন্স। এখন শেষ করি, ফরাসিরা যেরকম নির্মমতা করছে, এখানে বলে ইটস এ পিটিলেস ওয়ার। আপনি ওয়ার কার বিরুদ্ধে করছেন? এইটাও কিন্তু ইকুয়ালি রিয়াকশনারি। এই কথাটা বলতে আমাদের সাহস থাকা উচিত। আমি বলি কি, এটা হচ্ছে ভিশিয়াস সাইকেল ইংরেজিতে যাকে বলে। আপনি যখন যে কারণে দমন করতে চাচ্ছেন সেই কারণে আরো বেশি জঙ্গি তৈরি হচ্ছে। আবার জঙ্গিরা যে কারণে মনে করছে ফ্রান্সে গিয়ে এরকম হামলা করলে আমরা স্বাধীন হয়ে যেতে পারবো, আমরা একেবারে ধর্ম রাজ কায়েম করতে পারবো, খেলাফত কায়েম করতে পারবো, সেটাও ইকুয়ালি রং। এইখন আমরা মাঝখানে পড়ে বলে নাকি রাজায় রাজায় যুদ্ধ, উলুক হাগরা সর্বনাশ, আমাদের সর্বনাশ হচ্ছে। আমি বলছি ইট ইজ এ ওয়ার অফ ইম্পর্টেন্স অন বোথ সাইডস, ইট ইজ এ ওয়ার অফ ভিশিয়াস সাইকেল, যেটা লিডস টু মোর কজেস। এই হচ্ছে আমাদের বর্তমান অবস্থা। জনাব রাইমুল ইসলাম খান, ইন্টারনেট ভিত্তিক সামাজিক যোগাযোগের বেশ কিছু মাধ্যম আজ দেশে বন্ধ ছিল, এখনো কিছু বন্ধ আছে, ফেসবুক বন্ধ আছে এবং আরো হোয়াটসঅ্যাপ সহ ভাইবার বন্ধই আছে বোধহয়, আমি জানি না, শেষ পর্যন্ত চেক করিনি। সচল থাকলে নিরাপত্তার ঝুঁকি কতটা বেড়ে যেত বলে আপনি মনে করেন, বা এর সাথে এর কোনো সম্পর্ক আছে কিনা? এটা বন্ধ করার ক্ষেত্রে তো সম্পর্ক আছে না, মানে বন্ধ করলে নিরাপত্তার ঝুঁকিতে পড়তো কি? এটা মেজার করা একটু ডিফিকাল্ট, কিন্তু অসম্ভব না। আমি এটুকু বলবো যে দুটো রায় চূড়ান্তভাবে ঘোষণা করার পরই এই অ্যাকশনটা তারা নিয়েছেন। তো আমার মনে হয় যে এটা ক্রিটিক্যাল অ্যাঙ্গেলে না দেখে, এটা যদি এটা স্বল্পস্থায়ী মেজার হয়, তো আমার মনে হয় এটা ইট শুড বি ওকে। এখন এটা আমি এই জন্য বলছি, পৃথিবীর কোথাওই এই ধরনের মেজার না নিতে আমরা দেখি না। হঠাৎ নানান কিছু বন্ধ করে, এটা হয়তো দেখা যায় যে হয়তো এটা অত জরুরি ছিল না, এটা দিয়ে তেমন কোনো রেজাল্ট হয় নাই, কিন্তু আপনাকে তো মানে এটা নানান রকম স্ট্র্যাটেজি নিতে হবে যে এটা দিয়ে কি ছড়াতে পারতো, এটার মধ্যে কি হেইট ইনফরমেশন যেতে পারতো, আমরা ঠিক জানি না। তো সেগুলোর ঠেকানোর জন্য যদি আগাম কোনো ইন্টেলিজেন্স, মেবি রং ইন্টেলিজেন্স, কিন্তু সেটার জন্য যদি অ্যাক্ট করে থাকে, এটা আমাদের যদি সামগ্রিক কাজকর্মে বড় ধরনের কোনো আর্থিক ব্যবসায়িক বিপর্যয় সৃষ্টি না করে, সাময়িকভাবে এইরকম একটা যুদ্ধাবস্থায়, একটা আমি যুদ্ধাবস্থা বলবো না, আমি বিশেষ অবস্থায়, মানে এক্সট্রা অর্ডিনারি সার্কামস্টেন্সেসে, এটা আমার মনে হয় যে এটা নিয়ে খুব একটা সন্দেহ করার কিছু নেই। নাইম ভাই, আমি একটা বিরতি নিয়ে আপনার কাছেই ফিরছি, একটি মানে দেশি এবং রাজনৈতিক প্রশ্ন নিয়ে, যে অনেকটা সুশীল সমাজের সুরেই সম্প্রতি আমরা দেখেছি যে দেশের নিরাপত্তা পরিস্থিতির উন্নয়নে জাতীয় সংলাপের ডাকতে সরকারি দলের প্রতি আহ্বান জানিয়েছেন বেগম খালেদা জিয়া। আপনি নিশ্চয়ই, আপনার মনে আছে, সরকারি দল তা শুধু প্রত্যাখ্যানই করেনি, বিএনপিকে সংলাপের যোগ্য মনে করছে না। প্রধান দুটি দলের দূরত্ব মানে কেউ কেউ বলছেন বাড়ছেই। আপনি আর নৈকট্যের আর কোনো সম্ভাবনা দেখেন কিনা? আমরা এটা বিরতি নিয়ে ফিরে আপনার কাছে ফিরছি প্রশ্ন নিয়ে। আজকে বাংলাদেশে নাইম ভাই বা বেগম খালেদা জিয়ার যে আহ্বান
যে নিরাপত্তা পরিস্থিতির উন্নয়নে জাতীয় সংলাপ ডাকতে সরকারি দলের প্রতি সরকারি দল তা একবারে বাতিলই করে দিল, একরকম নাকচ করে দিল। নাকচ অবশ্য করে নাই, যদি আপনি সেই শর্তগুলির কথা বলেন যে উনি মানে জায়গা রেখেছেন যে যুদ্ধাপরাধীদের সঙ্গ ত্যাগ করতে হবে, তারপরে তিনি বলতে হবে, ক্ষমা চাইতে হবে, মানে এরকম কিছু শর্ত আছে যে শর্তগুলি আসলে বিএনপি কখনো মানবে না বলেই মনে হয়। এতে করে মনে হয় যে নৈকট্য আর মানে আর সম্ভাবনা দেখছেন না অনেকে। আপনি কিরকম দেখেন যে দূরত্ব বেড়েই চলছে? আমার কিন্তু দূরত্ব বেড়ে চলেছে মনে হচ্ছে না, মনে হচ্ছে যে বিএনপির জন্য দুরবস্থাটা দীর্ঘস্থায়ী হচ্ছে, কিন্তু এই দৈর্ঘ্যটাও কিন্তু বেশি না। আমরা কিন্তু একটু অহেতুক অস্থির হই। আমি আবারও বলি, আওয়ামী লীগ কিন্তু 21 বছর ক্ষমতার বাইরে ছিল এবং 21 বছর সে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে নেতৃত্ব দানকারী, যুদ্ধের আগে 22 বছরের শাসনামলের সংগ্রাম, 11.5 বছর বঙ্গবন্ধুর জেল খাটা, এই যে দীর্ঘ প্রক্রিয়ার পর 75-এর 15ই আগস্ট একটা নির্মম ঘটনার ভিতর দিয়ে পুরো ফ্যামিলিটাকে মেরে ফেলার পর 21 বছর, আপনার কি ধারণা শুধু তাদের জনপ্রিয়তা ছিল না বলেই ক্ষমতার বাইরে? আমরা কি তখনকার আমরা 5ই জানুয়ারি নির্বাচন নিয়ে যখন আলোচনা করি তখন কি ওই সময়ের নির্বাচনগুলি নিয়ে আমরা আলোচনা করি ততটা, যে আমরা এর চেয়েও নেককারজনক নির্বাচন বা ইকুয়ালি নেককারজনক নির্বাচন আমাদের রাজনৈতিক জীবনে ছিল কিনা? তো 21 বছর আওয়ামী লীগ কিন্তু এগুলি মেনে নিয়েছে। ওই যেই নির্বাচনে তার হয়তো 70টা আসন পেতে পারত, সে 35টা মেনে নিয়েছে। যার যখন 150টা আসন পাওয়া উচিত ছিল সে তখন 60টা মেনে নিয়েছে। মেনে নিয়েছে এই অর্থে প্রক্রিয়াতে থেকেছে এবং 21 বছর পর তার মানে রেজিলিয়েন্স দেখিয়েছে। বিএনপিও কিন্তু রেজিলিয়েন্স দেখিয়েছে যে এরশাদ যখন টেক ওভার করলো, খালেদা জিয়া স্যার যেটা বললেন যে বিএনপির ইয়েটা উৎপত্তিটা যেরকম, খালেদা জিয়ার হাত ধরে কিন্তু বিএনপি অনেক মানে গণমুখী রাজনীতি করতে পেরেছে। খালেদা জিয়ার বিএনপিটা একটু ডিফারেন্ট ফ্রম তার পূর্বসূরি জিয়াউর রহমানের বিএনপি। তো এই খালেদা জিয়া কিন্তু 9 বছর অত্যন্ত দুর্বল হয়ে গেছিলেন, কারণ তার দলের সমস্ত লোক এরশাদের সরকারে চলে গেছে। তারপরেও কিন্তু তারা বাউন্স ব্যাক করেছে এবং অপ্রত্যাশিতভাবে বাউন্স ব্যাক করেছে। তো তাদের তো 9 বছর ক্ষমতার বাইরে খুবই বিপদগ্রস্ত, সহায় সম্বলহীন থাকার অভিজ্ঞতা বিএনপির আছে, আওয়ামী লীগের যেমন 21 বছর আছে। এখন পর্যন্ত তো বিএনপির 9 বছরই যায় নাই। তো এত আগে যদি 9 বছর, খালেদা জিয়া যখন খুবই অপরিপক্ক রাজনৈতিক নেতা, তখনই তার 9 বছর রেজিলিয়েন্স দেখানোর সক্ষমতা ছিল। এখন তো তার 15 বছর হতে পারে। এখন আমি এটা সাজেস্ট করছি না যে বিএনপি 15 বছর ক্ষমতার বাইরে থাকবে। বিএনপি ডেফিনেটলি মিস্টেক করেছে। আমি এই জন্য বলি মিস্টেক করেছে, আপনার নিশ্চয়ই মনে আছে 2008 সালের নির্বাচনের ভিতর দিয়ে 9 সাল থেকে যখন আওয়ামী লীগ ক্ষমতায়, তার 3 থেকে 6 মাসের পর থেকেই আমরা পত্রপত্রিকায় টকশোতে আলাপ আলোচনা করি যে আওয়ামী লীগের নাকি প্ল্যান যে কোনো প্রকারে বিএনপিকে বাইরে রেখে তারা নির্বাচন করবে, নেক্সট নির্বাচনটা। এবং তারা এটাও বলেছে যদি বিএনপি আসে এটা একটা ভগ্নাংশ বিএনপি আসবে, আর নয়তো বিএনপিকে বাইরে। আমি অনেস্টলি বলি, এরকম একটা প্রকাশিত কৌশল আওয়ামী লীগের, এটা কিভাবে বাস্তবায়ন করা সম্ভব হইল? মানে বিএনপি যদি একেবারেই শিশুতোষ রাজনীতির দলে পরিণত না হয়, তারা যদি একটা কমপ্লিট বোকার স্বর্গে না থেকে থাকে, হাউ ওয়াজ ইট পসিবল যে এইরকম জানিয়ে শুনিয়ে তাদেরকে আবার নির্বাচন থেকে বাইরে রাখাও সম্ভব হয়েছে? সো আমি বলবো, তারপরও বলছি এটা একটা ইভেন্ট গেছে, তাতে তাদের হয়তো এখন একটা সেকেন্ড টার্ম ছেড়ে দিতে হলো, কিন্তু তাতেও তো এটা 2 টার্ম। এর আগে তো প্যারিটি, 4টা নির্বাচন হয়েছে, 2টো আওয়ামী লীগ নেতৃত্ব দিয়েছে, 2টো বিএনপি নেতৃত্ব দিয়েছে। তার মানে 5ই জানুয়ারির পূর্ব পর্যন্ত আওয়ামী লীগ বিএনপি ইজ ইকুয়াল। তা আনইকুয়াল হলো কতটুকু ভাই? 1 বছর সামথিং, 2.5 বছর ধরেন। এই 2.5 বছরে আমরা বিএনপি নিয়ে তো হতাশাই বা ব্যক্ত করি কেন? আই ডোন্ট আন্ডারস্ট্যান্ড। কারণ তাদের তো অলরেডি 9 বছরের ইয়েতে ক্ষমতা দেখানো আছে, আর এখন যদি তখনই 9 বছর দেখাতে পারে তারা, এখন তারা 20 বছর দেখাতে পারবে। সো আমি মনে করি যদি আগে তারা, যেটা স্যার বলেছিলেন যে রাজনীতি তো এখন আসলে কূটনীতি, আর রাজনীতি কিন্তু আরেকটা হলো কূটকৌশল।
কৌশল কুটকৌশল। এখন এই কৌশল কুটকৌশলে যদি বিএনপি ধরা দেয়, আমার একটা ধারণা যে এখন থেকে দিবে না, আমি এটা আশা করছি। এই যে সমঝোতার কথা বলছেন, সংলাপের কথা, আমি সংলাপ কখনো ফোর্সি করি না, আমি একটা সমাধান ফোর্সি করি। এই সমাধানটা হবে আসলে যার যার সামর্থ্যের সংঘাতের ভিতর দিয়ে যে যতটা অর্জন করতে পারে, এর বাইরে কিছু না। যে যতটা অর্জন করতে পারে বা যে যতটা বর্জন করে থাকতে পারে, অর্জন এর ভিতর দিয়ে যে যতটা অ্যাসার্ট করতে পারে ততটাই তার। এত যদি আগামী ধরেন আমি যদি এখন বিএনপির চেয়ারপারসন হতাম বা সর্বময় ক্ষমতার অধিকারী হতাম, আমার যাই হয়েছে এখন থেকে আমরা সিট পাই বা না পাই, আমরা চেয়ারম্যান হই বা না হই, আমরা সব ইলেকশন করব। এটা আমি প্রথমে একবার ঘোষণা, আমাদেরকে জেলে রাখুক ইলেকশন করব, আমাদেরকে পিটাক ইলেকশন করব, আমরা এমন কোন কর্মসূচি দিব না যাতে কেউ ছুতা পায় আমাদের বিরুদ্ধে মামলাবাজি করার, আমার কর্মীরা যাতে আর ক্ষতিগ্রস্ত না হয়। সংক্ষেপে এইটুকু বললাম। সুতরাং এটা কিন্তু এই যে সমাধানটা, যেমন আওয়ামী লীগের নির্বাচন এগিয়ে দেওয়ার ক্ষমতা আছে, চাইলে তারা দিতে পারে, কিন্তু দিতে তারা বাধ্য না। কিন্তু 5 বছর মেয়াদের পর তারা আবার একটা নির্বাচন দিতে বাধ্য এবং সেটিকে অংশগ্রহণ করার। সুতরাং বিএনপি যদি ওইটাও টার্গেট করে এবং নিজের দলকে শক্তিশালী করে, আপনি যেই সংলাপের কথা বলছেন, সংলাপ তো দুর্বলের আহাজারি। সংলাপের কি ব্যাপার, সমাধান দরকার। আমার সমাধানের জন্য আমাকে রাজনীতি সেইভাবে বুদ্ধিমানের মতো করতে হবে, কূট কৌশলের সঙ্গে সামঞ্জস্য রেখে নিজেরাও কূট কৌশল তৈরি করতে হবে। ডক্টর সলিমুল্লাহ খান, প্যারিসের হামলার ক্ষেত্রে আপনি যেটি বলছেন যে যুদ্ধক্ষেত্রে দুর্বল হতে থাকা বা নানা কারণে আপনি ইম্পর্টেন্ট যেটি বাংলা কি করবো স্যার, আমাকে একটা বিরতি দিতে হবে। বাংলাদেশের রাজনীতি তো এটি হতে পারে কিনা, কারণ বাংলাদেশের রাজনীতি এটি হওয়ার ব্যাপারে স্যার আপনার মতামত আমরা শুনবো। আমরা একটা বিরতি নিয়ে ফিরে এলাম আজকের বাংলাদেশে। ডক্টর সলিমুল্লাহ খান, হামলায় যুদ্ধক্ষেত্র যারা দুর্বল হচ্ছে বা অক্ষম হয়ে পড়ছে তারা প্যারিসে হামলা করছে এরকম অনেকে বলছেন, আপনিও খানিকটা বললেন বাংলাদেশের ক্ষেত্রেও কি এরকমটি হতে পারে কিনা। না, আসল কথা হচ্ছে রাজনীতিতে একটা কথা রাখতে হবে, সংকট কাকে বলে। আমরা রাজনৈতিক সংকট বলে সেটাকে যেটা আমরা আলোচনা করে শেষ করতে পারবো। যদি আপনি আলোচনা না, রক্তপাত ছাড়া কোনো সমস্যার সমাধান হলে এটাকে রাজনৈতিক সমাধান বলে। যদি আপনাকে রক্তপাতে যেতে হয় তার মানে রাজনীতি ব্যর্থ হলো। রাজনীতির মধ্যে রক্তপাতের কথা থাকা উচিত নয়। এখন আন্তর্জাতিক রাজনীতির ক্ষেত্রে যেটা হচ্ছে, এটা হচ্ছে একটা বিশুদ্ধ রক্তপাতের কাহিনী। উত্তর আফ্রিকায় এবং মধ্যপ্রাচ্যে রক্তপাতের কাহিনীটা সুদীর্ঘ, কলোনিয়াল আমল থেকে। আপনি জানেন ঠিক 100 বছর পূর্ণ হয়েছিল 2011 সনে লিবিয়ায় বোমা বর্ষণের। এটা শুরু হয়েছিল 1911 সনে। তখন ইটালি যে পরিমাণ বোমা ফেলেছিল, সেখানে একজন সাংবাদিক তৎকালে বলেছিলেন, ইট ইজ নট ওয়ার, ইট ইজ বুচারি। অনেক কথা বের করেছে। কাজে আমি যে ভায়োলেন্সের ইতিহাসটা নতুন নয়, তারপরে আমাদের বলতে হবে ভায়োলেন্স রাজনীতি নয়, এটা রাজনীতির একটা সম্প্রসারণ। এখন আমাদের দেশে যে আপনি মনে করেন এখন যেখানে ব্যর্থতা হচ্ছে, এখানেই বিএনপি একটি বড় রাজনৈতিক দল হিসেবে তার একটা জাতীয় নীতি থাকা উচিত ছিল। আমরা এখন পার্টিগুলোকে অর্গানাইজ করতেছি ব্যক্তিকে কেন্দ্র করে। এইটাই হচ্ছে রাজনৈতিক সমূহ ব্যর্থতা। যদি এটা নিতে থাকতো, বিএনপি যেমন যুদ্ধ অপরাধের বিচারের প্রশ্নে বিএনপি কোনো পজিশন নিতে পারলো না, এরকম আরও জাতীয় ইস্যু আছে। এমন ধরেন পরিবেশ আন্দোলনকারীরা যেটা কথা বলছেন, রামপাল বিদ্যুৎ কেন্দ্র, সেই ব্যাপারে শুধুমাত্র জাতীয় সম্পদ কমিটিকে এই আন্দোলন করতে হয়, এভাবে বিএনপির বক্তব্য নেই। তার মানে বিএনপি এসেনশিয়ালি এই ব্যাপারে আওয়ামী লীগের চেয়ে আলাদা নয়। তারা করবে কি, আমি কমিটিরও একটা সমালোচনা করি, তারা বলছে কি সুন্দরবনের কাছে রামপাল এই বিদ্যুৎ কেন্দ্র করা যাবে না, সুন্দরবন ধ্বংস হবে। কিন্তু তারা এই কথা বলছেন না যে এটা কোথাও করা যাবে না। তাহলে সুন্দরবন যেহেতু আপনারা আন্দোলন করছেন হয়তো রক্ষা পাবে, কিন্তু এটা যদি বান্দরবনে নিয়ে যায় তাহলে বান্দরবন ধ্বংস হবে না। না, ম্যানগ্রোভের ক্ষেত্রে এক ধরনের আলাদা সেনসিটিভিটি, আমি এটা হলো টেকনিক্যাল আর্গুমেন্ট। কিন্তু তারাও নৈতিকভাবে একটা পুরো পজিশন নিচ্ছে না যে কি বর্তমান যুগে কয়লা ভিত্তিক বিদ্যুৎ প্রকল্প করার প্রয়োজন নেই। ইংল্যান্ডে এটা 17 শতাব্দীতে আবিষ্কৃত হয়েছিল, মানে কোক স্মেল্টিং। ইংল্যান্ডে এটা একটা বড় টেকনিক, কিন্তু এটা অনেকদিন ব্যবহৃত হয়নি। আমি বলছি সেই জন্য পৃথিবী এখন তারা এটা অ্যাবান্ডন করছে। কোল মাইনগুলো 2025 সালে বন্ধ করে দেবে। এখন এনার্জির অন্য সোর্স আমাদের খুঁজতে হবে। সেই সমস্ত আলোচনা না করে আমরা 19বিংশ শতাব্দীর মতো চিন্তা করছি, এবং আমাদের কমিটিও শুধু রামপাল রক্ষা করার জন্য, সুন্দরবনের বাঘের জন্য তাদের প্রেম উতলে উঠছে, কিন্তু মানুষের জন্য প্রেম নাই। ধরেন এই একই রামপাল বিদ্যুৎ কেন্দ্রের মতো বিদ্যুৎ কেন্দ্র কিন্তু মহেশখালীতে মাতার বাড়িতে করা হচ্ছে, সেটা নিয়ে কিন্তু কমিটির কোনো বক্তব্য নাই। ওখানে মানুষ থাকে, ওখানে সব গরু মহিষ থাকে না। আমি মনে করি গরু মহিষ এখন মানুষের চেয়ে অনেক বেশি মূল্যবান, তার প্রতি আমাদের প্রেম থাকা উচিত, কিন্তু মানুষকে অবহেলা করার কোনো দরকার হয় না। একইভাবে বলে আমরা রাজনীতিতেও বলছি, আমাদের জাতীয় রাজনীতিতে এই ব্যাপারে কোনো পলিসি নাই।
আওয়ামী লীগ সরকারের অসহনশীলতা কতটুকু বেশি সেটা দেখা যায়। আপনি যখন রামপাল বিদ্যুৎ কেন্দ্রের সমালোচনা করেন তখন আপনাকে জাতীয় সত্য ঘোষণা করতে চায়, তাহলে মানুষ কথা বলবে কি করে? অথচ উচিত ছিল দেশে আলোচনার মাধ্যমে এটা নির্ধারণ করা আমরা নিউক্লিয়ার এনার্জিতে যাব। পৃথিবীতে শিল্প বিপ্লব 5টা হয়েছে। শিল্প বিপ্লব এই জন্য স্টিম ইঞ্জিন হয়েছে, আপনার ইলেকট্রিসিটি আসা হয়েছে, ইন্টারনাল কম্বাসশন মেশিন হয়েছে, নিউক্লিয়ার এনার্জি হয়েছে, এখন আমরা ডিজিটাল বিপ্লবে যাচ্ছি। অর্থাৎ পৃথিবীতে আমি যদি লিডিং টেকনোলজিতে থাকতে পারি, আমি পৃথিবীতে একটু জায়গা করে নিতে পারবো। আমাদের এটাকে লজ্জার বিষয় নয়। একবিংশ শতাব্দীতে আমরা ভাবছি বাংলাদেশে একটি শিল্প বিপ্লব শুরু হয়েছে কিনা, কিন্তু আমরা তো মৌলিক শিল্প কিছু করতে পারি নাই। কিন্তু স্যার কয়লার ব্যবহার কিন্তু জার্মানিতে, অস্ট্রেলিয়াতে এখনো আছে বটে, সেখানে সেটি বন্ধ করে দিবে। আমাদের ভুলটা হচ্ছে আমরা কয়লাটাকে ফেলে রাখছি, এটি একটি ভুল হচ্ছে 97 সালে। আমি ভুলের কথা বলছি না, আমি বলছি কি আমাদের যে জাতীয় রাজনীতির কথা, আমি তো সব জিনিস একসাথে আলোচনা করতে পারবো। আমি বলছি কি এই ক্ষেত্রে জাতীয় নীতিটা কি হবে, এটা তো ওপেন আলোচনার মাধ্যমে হতে পারে। এবং স্যার ইন্টারেস্টিং স্যার, 2008 সালের ইশতেহারে, আওয়ামী লীগের ইশতেহারে ছিল যে জ্বালানি নীতি এটি সুস্পষ্ট নির্ধারণ করবে, একটি সুনির্দিষ্ট কয়লা নীতি ঘোষণা করবে, এটি ইশতেহারে করেও তারা করে নাই। আছে কি আওয়ামী লীগের অর্থমন্ত্রী হওয়ার মতো একটা আওয়ামী লীগের নাই, তাকে ভাড়া করতে হয়। আওয়ামী লীগের যে কোনো বিষয়ে সোজা কথা বলতে গেলে আপনার বন্ধুরাই দেশ চালাচ্ছে, মানে আপনি যে চাকরি ফেলে আসছেন। আমাদের সিভিল সার্ভেন্টরাই হচ্ছে আমাদের বুদ্ধির উৎস, এবং সিভিল সার্ভেন্টদের বুদ্ধির উৎসটা কোথা থেকে আসে সেটা আমি এখানে বলবো না। মানে তারা যেখান থেকে ট্রেনিং নিতে যায় সেখান থেকে আসে, সেটা এডিবি থেকে আসে, সেটা ওয়ার্ল্ড ব্যাংক থেকে আসে, সেটা আমেরিকা থেকে আসে। এইভাবে আমার সোজা কথা হচ্ছে রাজনীতিতে যেটাকে রাজনীতি বলা হয় সেটা নাই দেশে। অর্থাৎ এটা চালাচ্ছেন আপনারাই, আপনারা যারা বুদ্ধিমান সাংবাদিকরা কিছুটা চালাচ্ছেন। রাজনীতি বলতে এই যে আপনারা টেলিভিশন খুলেছেন তাতে কিছুটা কথা মানুষের কাছে যাচ্ছে, মনে হচ্ছে আর টেলিভিশন এখন পার্লামেন্ট সম্পর্কে কিছু বলা যাবে না, যেহেতু পার্লামেন্ট সম্পর্কে খারাপ কথা বলেছে টিআইবি, এবং তার টিআইবি বন্ধ করে দেওয়া হতে পারে। সেরকমই একটি প্রস্তাব আমি মনে করি সেরকম টিআইবি কিন্তু সীমা লঙ্ঘন করেছে, এই কথাটা মিথ্যা নয়। কিন্তু টেলিভিশনে আপনারা দিকে সীমা লঙ্ঘন না করে এত ভদ্রভাবে সমালোচনা করেন, সেটা তো শোনা উচিত সরকারের। নাইম ভাই, আমাদের হাতে অল্পই কিছু সময় আছে, যে আমি শুধু প্রশ্ন করতে চাই যে গণমাধ্যম নিয়ে, যে আমাদের প্যারিসের হামলায় পুরো ইউরোপের মতো আমরাও সাংঘাতিক শোকাবহ, আমাদের গণমাধ্যমগুলি দেখলে তাই মনে হয়। কিন্তু প্যারিস হামলার কয়েকদিন আগে আইএস এর হামলায় লেবানন রাজধানী বৈরুতে 43 জনের মৃত্যু হয়েছে, 239 জন আহত, সংবাদ গণমাধ্যমে সেভাবে আসলে জায়গা করে নিতে পারে। কি হয়েছে আঙ্কারা ঘটনা জায়গা করে নিতে পারে। এবং আপনাকে আমি একটু নাইম ভাই একটু মনে করে দিতে চাই, 2003-এ যখন সাদ্দামের ইরাককে আক্রমণ করলো আমেরিকা, অন্তত 29 দিন আপনারা যারা সিনিয়র সম্পাদক আছেন তারা ছাপালেন যেন সাদ্দাম হোসেনের মারে দিশেহারা আসলে যুক্তরাষ্ট্র। হঠাৎ করে আমরা আবিষ্কার করলাম যে সাদ্দাম হোসেন পরাজিত হচ্ছেন। এরকমটা কেন হয়? শুধু জনপ্রিয়তা ধরে রাখার জন্য আমরা মানুষকে, আপনারা মানুষকে বিক্রির জন্য, বিক্রির জন্য, এবং এটা নিয়ে তো এত নিম্নমানের কৌতুক আছে যে পত্রিকাগুলোকে তখন হকার সমিতি ডিকটেট করতো যে সাদ্দামের ছবিটা কত বড় দিলে কত হাজার সাপ্লাই বাড়বে, তাহলে বিক্রিটা কত বেশি প্রতিদিন। এটা কিন্তু গল্প না, এটা আসলে রিয়েল। আমরা সাংবাদিক ছিলাম করেছি। এবং আপনি যেটা বলছেন কেন প্যারিসের ঘটনাটা, এটা হলো পাশ্চাত্য মাধ্যমের প্রভাব আমাদের উপরে, কারণ তারা প্রবল ভাবে এটা। আপনি জানেন প্যারিসের ঘটনাটা ঠিক আগের দিন লেবাননের ঘটনাটা, কারণ হলো সেটা পাশ্চাত্য লেবাননের মানুষ তো মরবে, ব্যাপারটা যেন এমন যে লেবাননের মানুষ মরবে, প্যারিসের লোকরা মরতে পারে না, প্যারিসের লোকরা মরতে পারে না। আর তার চাইতে বড় কথা, এটা পাশ্চাত্যের আমাদের বড় গণমাধ্যমগুলো যেভাবে তথ্যপত্র দিচ্ছে, আমাদের তো নিজস্ব সোর্স নাই। দেখেন, আমার সাংবাদিক তো প্যারিসে নাই যে আমি নিজের মতো করে স্টোরিটা করব, আমার সাংবাদিক লেবাননে নাই। সুতরাং আমার নির্ভরশীলতা কোথায়? মূলতই এই পশ্চিমা বড় বড় মানে এই সোর্সগুলির উপর। এবং এই সোর্সের অনুবাদ করে দিতে গেলে আমার আসলে তাদেরকে অনুসরণ করা ছাড়া আর কোনো পথ নেই। এটা আমরা অনুসরণ করি না। 2003 সালে আমরা উল্টোটা করেছি আসলে, রয়টার্সের উল্টোটা যখন করেছি তখন আমরা নিয়ে উল্টেছি। আমরা তো অবজেক্টিভ জার্নালিজম করি নাই, রাইট? তখন আমরা যেটা করেছি, ওরা যা লিখেছে এটার উল্টোটা করে দেওয়া, শুধু কাটতির জন্য, শুধু কাটতির জন্য কোনটা করা। আমি একটা জিনিস যোগ করি এখানে, আমি যে প্যারিসে প্রায় 30-35 হাজার বাংলাদেশি আছে আশপাশে ফ্রান্সে, তারাও কিন্তু ভাল না রে বল, তাদেরকেও এখন বিপদে পড়েছে। কিন্তু একটা ঘটনা বলি, পাশ্চাত্য আমাদের কি জায়গা দেয়? আমাদের ঘটনার পর দিনই আমাদের প্রধানমন্ত্রী এবং রাষ্ট্রপতি তাদের সমবেদনা জানিয়ে দিলেন। আমি কিন্তু সেদিন সারাদিন টেলিভিশন দেখেছি, CNN দেখেছি, BBC দেখেছি, কোথাও এটা মেনশন, কোথাও লক্ষ্য করেন পাশ্চাত্যের আমাদের কি মর্যাদা দেবে। আমরা ডক্টর সলিমুল্লাহ খান, জনাব রামিনুল ইসলাম খান, আপনাদেরকে অনেক ধন্যবাদ জানাচ্ছি। এই ছিল আজকের বাংলাদেশের দেখা, হচ্ছে আগামীকাল এই সময়। শুভরাত্রি।